সহজ প্রশ্ন যদি বলা হয় ঠিক এই মুহূর্তে কত শতাংশ মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে রয়েছে, আপনার উত্তরটি কি হবে? আপনি হয়তো যেটি সহজ যেটি পরিসংখ্যান সেটিই বলবেন যে বাংলাদেশের জনগোষ্ঠীর বা সমর্থকদের আধাআধি তো আওয়ামী লীগ বিএনপি। কাজেই যদি সেটি বলা হয় তাহলে সেটি হয়তো ৪২ থেকে ৪৫% কিংবা ৪৮%। এটি সহজ উত্তর, তাই না? কিন্তু যদি আপনি আপনার চারপাশে যদি তাকান, যদি দেখেন যে কত শতাংশ এই মুহূর্তে রয়েছে, আপনি উত্তরটি পেয়ে যাবেন। যার জায়গা থেকে দেখবেন যে এই সংখ্যা বর্তমানে ৬০ থেকে ৭০% অধিক। বর্ণনায় আসি। এই মুহূর্তে মানুষ প্রতিটি মুহূর্তেই বিশ্লেষণ করছে যে তার বর্তমান অবস্থা এবং তার গত ১৫ বছরের যে অবস্থাটি পাল্টে গিয়েছিল, আর্থিক উন্নতি, সামাজিক উন্নতি, তা থেকে গত ১৭ মাসে সে সব দিক থেকে পিছিয়ে পড়েছে। প্রতিটি শ্রেণী-পেশার মানুষ এখন একটা সুরেই কথা বলছে, "আগে ভালো ছিলাম।" সেটা দল, মত নির্বিশেষে। যে বিএনপি জামাত নির্বাচনে লড়ছে, তাদের নেতাকর্মীরাও কিন্তু বলা শুরু করেছে, "আগে ভালো ছিলাম।" কারণ প্রত্যেকেই যার বাসায় দিন শেষে বাড়ি ফেরেন এবং তার অবস্থাটি বিশ্লেষণ করেন যে আসলে কি অবস্থায় আছেন। আপনারা দেখবেন এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের নারী সমাজ। বর্তমান সরকার যে আইনটি যেটি করেছে যে আম আ ২য় বিয়েতে অনুমতি লাগবে না। বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী, অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজ। তারা কিন্তু এটি নিয়ে তাদের যেহেতু তাদের মন্তব্য বাইরে আসছে না, বাট এটি নিয়ে তারা কিন্তু বিক্ষুব্ধ। সামাজিক মাধ্যমে তার প্রতিফলন ঘটে। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আর যাই হোক নারীর স্বাধীনতাটি নিশ্চিত করেছিল এবং নারীর সুরক্ষার বিষয়টি তারা প্রাধান্য দিয়েছিল। এই সরকার তার উল্টোটি ঘটেছে। ফলে ওই অংশটুকু আপনাকে দেখতে হবে যে আওয়ামী লীগের 48% এর পাশাপাশি বাকি অংশে যারা ছিল সেই নারী অংশগুলো কোথায় আসবে সেটিকে দেখবেন। বাংলাদেশের ছাত্র সমাজ যারা একটি মরীচিকার পিছনে দৌড়েছিল যে শুধুমাত্র একটি কোটা এবং অন্য কিছুর আ আ ভিত্তিতে কিন্তু তারা যখন দেখল যে না তাদেরকে ব্যবহার করা হয়েছে ফলে সেই যেই ছাত্র সমাজ তারা কিন্তু তাদের পরিবার কিন্তু উপলব্ধি করতে শিখেছে যে বিভিন্ন দিক থেকে আ তারা আগে ভালো ছিল। এবং তারা দেখছে যে ১৭ মাসে তারা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে তারা পিছিয়ে পড়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জট লেগে গিয়েছে এবং নানান রকম ভীতিবোধ বা অন্য ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করছে। দম বন্ধ করা পরিস্থিতি বিবেচনা করছে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের না হলে সেক্ষেত্রে ক্যাম্পাসে কিংবা অন্য কোনোভাবে তাদের অবস্থান তৈরি করতে পারছে না। ফলে ওই অংশটুকুও কিন্তু মনে প্রাণে এই মুহূর্তে চাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগই ভালো ছিল বা তাদেরই এই মুহূর্তে দরকার। কাজেই আপনি যদি সামগ্রিকভাবে বিশ্লেষণ করে দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখুন, বাংলাদেশে যাদেরকে দেখেছি ওয়াজ মাহফিলে আওয়ামী লীগের সরকারের বিরোধিতা করতে, তারাও কিন্তু এরই মধ্যে বলা শুরু করেছে যে, "আগে আমরা ভালো ছিলাম।" কারণ এখন নির্দিষ্ট একটি দলের নির্দিষ্ট কিছু আ ইসলামী বক্তা ছাড়া বাকিরা কিন্তু কেউ সেই প্রাধান্যটি পাচ্ছেন না বর্তমান চলতি শীত মৌসুমে। অর্থাৎ আমি কিন্তু সামগ্রিক অর্থে কথা বলছি। আপনারা যার বিশ্লেষণ থেকে দেখতে পারেন যে, এই মুহূর্তে তাহলে একটি কত শতাংশ হলো? কাজেই আপনারা বুঝতে পারবেন এই সংখ্যা কিছুতেই ৬০ থেকে ৭০% নিচে নয়। কাজেই এই জিনিসটি বর্তমানে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন বিদেশি মিশনে যারা রয়েছেন, তারা কিন্তু উপলব্ধি করতে পারছেন। আপনারা দেখবেন যে গত ২-৩ দিন ধরে ধারাবাহিক বৈঠক চলছে। যুক্তরাজ্যের পার্লামেন্টে সরকার আসার আগেই এই সরকারের অধীনে নির্বাচন সমন্বয় সেটিকে নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে যদি এরকম একটা একতরফা নির্বাচন হয়, তবে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও কিন্তু যুক্তরাজ্যের পার্লামেন্টের বিষয়টি আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা দেখছি বিভিন্ন প্রতিনিধি দল কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংঘ থেকেও এ বিষয়ে মুখ খুলেছে। জাতিসংঘ তো তাদের প্রতিনিধি দল দিবেই না এমন একটি নির্বাচনের জন্য। কাজেই আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন ভারত তো এক প্রকার ভারতকে মাইনাস সাইড করেই সবকিছু চলছে কিন্তু ভারতের তৎপরতাও চলছে। আমরা যদি দেখি যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিন্তু মাত্র ১০ দিন আগে নির্বাচনী তফসিল বা এইটা বন্ধ হয়ে গিয়েছিল আমরা জানি। আপনারা দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় কিন্তু সেই ভয়টি কাজ করছে। সেই ভয়টি কাজ করছে বলে আমরা তো সবাই জানি যে ১২ তারিখে উনি বলেছেন একবার গণভোট বা এটা। উনি কেন এখনো বারবার বলেন যে ১২ তারিখের একদিন আগেও না, পরেও না। নিশ্চয়ই উনার মনে কোনো একটা ভয় ঢুকেছে বা উনি নিশ্চিত একটি তথ্য জানেন। যে কারণের জন্য উনি বারবার এটিকে বলে উনি উনার
কর্তৃত্বটিকে জানান দেওয়ার চেষ্টা করছেন। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন যে মন্ত্রী পদমর্যাদার হয়েও নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং আরেকজন উপদেষ্টাকে বানানো হলো কোথায়? বিমানের পরিচালনা পর্ষদে। এরা দুজনেই তো মন্ত্রী। তো পরিচালনা পর্ষদ তো অনেক, অনেক, অনেক নিচু স্তরের বিষয়। তাহলে কেন ওখানে রাখা হয়েছে? কেন ওখানে তারা ঢুকলো? সেটা হচ্ছে সেফ এক্সিটের জন্য তারা বিমানের পরিচালনা পর্ষদে ঢুকলো যেন তারা কোনো একটা কর্তৃত্ববাদী জায়গা তৈরি করতে পারে এবং লক্ষ্য করবেন এই তালিকায় রাখা হয়েছে ইলেকশন কমিশনের সিনিয়র সচিবকেও। অর্থাৎ তারা একটি যেন-তেন নির্বাচন করে যেন তাড়াতাড়ি করে কোনো একটি আ সেফ এক্সিট করতে পারে সে বিষয়টির জন্য তাকে রাখা হয়েছে। কাজেই সামগ্রিক বিশ্লেষণ বিবেচনা করে আপনারা দেখবেন যে কেন এই মুহূর্তে আওয়ামী লীগকে সবাই শক্তিশালী ভাবছে এবং শুধুই কি আওয়ামী লীগের ৪৮% না, তারাও তাদের পৃথকভাবে জেনেছে বা দেখেছে যে এই মুহূর্তে যদি কোনো কারণে যদি ভোট অনুষ্ঠিত হয় তাহলে সেই ভোটে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগই বের হয়ে আসবে। কেননা এত বিপুল সংখ্যক মানুষের মনে এই ধারণাটি বদ্ধমূল হয়েছে যে ভালো থাকতে গেলে, ভালোভাবে বেঁচে থাকতে গেলে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের শাসনই সবচেয়ে বেটার শাসন বলে তারা মনে করছে।